বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষের জীবনে ভালোবাসা এবং বন্ধুত্বের প্রয়োজন আছে, কিন্তু বর্তমান সময়ে প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। তবে আপনার ভালোবাসা বা বন্ধুত্বের সঙ্গে মানুষ বেইমানি করলেও আমাদের আশেপাশে থাকা কিছু অবহেলিত প্রাণীরা কখনো বেইমানি করে না, বরং তারা মানুষের সামান্য ভালোবাসার বিনিময়ে নিজেদের জীবনকে বাজি রাখতেও সর্বদা প্রস্তুত থাকে। আমাদের সমাজের এমনই একটি অবহেলিত প্রাণী হচ্ছে কুকুর, যাদেরকে আমরা সামান্য একটু ভালোবাসা দিয়েই তাদের মন জয় করতে পারি। তো আজকে আমরা এই নিরীহ প্রাণী কুকুরের দৃষ্টিতে পুরো সমাজটাকে দেখব। এই মুভিটি দেখার পর কুকুরের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে পাল্টে যাবে। তাদেরকে অবহেলা করার পরিবর্তে ভালোবাসতে ইচ্ছে করবে। তো মুভিটির নাম হলো দ্য কল অফ দ্য ওয়াইল্ড। মুভিটির IMDb রেটিং 6.8 আউট অফ 10 এবং রোটেন টমেটোসে মুভিটি 62% ফ্রেশ রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক দ্য কল অফ দ্য ওয়াইল্ড মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় 1890 সালের শেষের দিকে। ঠিক সেই সময় কানাডার ইউকনে স্বর্ণের সন্ধান পাওয়া যাচ্ছিল। এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে দূর দূরান্ত থেকে মানুষজন স্বর্ণের সন্ধান করার জন্য কানাডার ইউকনে চলে আসত। সেখানে প্রচুর পরিমাণে বরফ পড়ার কারণে তারা কুকুরদেরকে বরফের উপর দৌড়াতে বাধ্য করত, যাতে করে সেখানকার বরফগুলো গলে গিয়ে তাদের স্বর্ণ খুঁজতে সুবিধা হয়। ঠিক এই কারণে সেই সময় কুকুরদের অনেক ডিমান্ড ছিল। কিছু অসাধু মানুষ কুকুরদেরকে চুরি করে চড়া দামে বিক্রি করে দিত। আমরা ক্যালিফোর্নিয়ার সান্ডার ক্লাডা শহরে বাঘ নামের একটি কুকুরকে দেখতে পাই। বাঘ তার মালিক জর্জ মিলারের সঙ্গে সেই শহরেই বসবাস করত। সে ছিল অন্যান্য কুকুরদের তুলনায় সম্পূর্ণ আলাদা। বাঘের মধ্যে ছিল দুরন্তপনা, চঞ্চলতা এবং মানুষের মতো বুদ্ধি। তাছাড়া সে ছিল বৃহৎ আকৃতির এবং শক্তিশালী একটি কুকুর। কিন্তু বাঘ তার মধ্যে থাকা এই সমস্ত গুণগুলো দিয়ে তার মালিক জর্জ মিলার এবং তার পরিবারের কাউকেই কখনো খুশি করতে পারেনি। কারণ বাঘ যখন বাড়ির ভেতরে চলাচল করত, বাড়ির প্রতিটি জিনিসই কেঁপে কেঁপে উঠত। কিন্তু অন্যদিকে সেই শহরের প্রতিটি মানুষই বাঘকে খুব ভালোবাসত, কারণ বাঘ উপকার ছাড়া কখনো কারো ক্ষতি করেনি। বাঘ নিজের ইচ্ছে মতো শহরের অলিগলিতে ঘুরে বেড়াত এবং সে সুযোগ পেলেই সবসময় মানুষের উপকার করত। সেই শহরে চলাফেরা করার সময় বাঘকে একজন অসাধু লোক দেখতে পায়। সে একটি নিউজ পেপারে দেখে এই ধরনের কুকুর ইউকনে অনেক বেশি দামে বিক্রি করা যায়। অন্যদিকে আজ ছিল জর্জ মিলারের জন্মদিন। তার জন্মদিনের কারণে সে তার বাড়িতে অনেক বড় একটি পার্টির আয়োজন করে। তাই তাদের বাড়িতে অনেক ধরনের খাবার রান্না করা হচ্ছে। এত খাবার দেখে বাঘ রান্নাঘরে ঢুকে পড়লে তারা সবাই মিলে বাঘকে সেখান থেকে বের করে দেয়। একটু মন খারাপ করে বাঘ বাগানের দিকে চলে যায়। সেখানে একটি খরগোশকে দেখতে পেয়ে বাঘ তাকে তাড়া করতে থাকে। আসলে বাঘ কোনো প্রাণীদেরকেও ক্ষতি করে না, বরং সে এভাবেই ছুটোছুটি করে তাদের সঙ্গে খেলা করে। খেলা শেষ করে বাঘ বাড়িতে ফিরে এসে দেখে একটি টেবিলকে নানা রকম খাবার দিয়ে সাজানো হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই জর্জ মিলার তার পরিবারের সঙ্গে ফ্যামিলি ফটো তুলছে। এমন সময় বাঘ তার মুখে একটি হার নিয়ে জর্জ মিলারের পাশে এসে দাঁড়ায়, কারণ সেও তাদের সঙ্গে ফ্যামিলি ফটো তুলতে চায়। বাঘের মুখে হার দেখতে পেয়ে তারা সবাই মিলে টেবিলের দিকে তাকায় আর দেখে বাঘ সেই টেবিলের খাবারগুলোকে তছনছ করে ফেলেছে। আসলে বাঘ এটা ইচ্ছে করে করেনি, বরং ছবি তোলার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে তার দ্বারা এই কাজটি হয়ে গিয়েছে। বাঘ সাধারণত এ ধরনের ক্ষতি কোনোদিনই করেনি। বাঘ তার মালিককে এ কথাটি বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু শাস্তিস্বরূপ তার মালিক তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তারপরও বাঘ তার মালিকের দরজার সামনে মন খারাপ করে বসে থাকে। কিছুক্ষণ পরে আকাশে বিদ্যুৎ চমকালে বাঘ অনেক ভয় পেতে থাকে, কারণ রাতের বেলা বাঘ কখনো বাইরে থাকেনি। বাঘ তখন দূর থেকে লক্ষ্য করে দেখতে পায় তাকে কেউ একজন ডাকছে। সে আর কেউ নয়, সে ছিল সেই অসাধু ব্যক্তি যে কিনা বাঘকে অন্য একটি শহরে বিক্রি করে দিতে চাইছে। বাঘ তখন তার সরল মন নিয়ে সেই লোকটির কাছে যায়। অসাধু লোকটি বাঘকে বিস্কুটের লোভ দেখিয়ে তাকে ফাঁদে ফেলে একটি বাক্সের মধ্যে বন্দী করে ফেলে। বাঘ তখন বাক্সটির ফাঁক দিয়ে দেখতে পায় সেই অসাধু মানুষটি অন্য একজন মানুষের কাছ থেকে কিছু টাকা নিচ্ছে। এর মানে হচ্ছে বাঘকে এই লোকটির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। বাঘ চিৎকার করে করে তার ভাষায় তার মালিককে ডাকছিল, কিন্তু তার ডাকে কেউ সাড়া দেয় না। ফলে সেই লোকটি তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাঘ অনেক সময় ধরে ক্ষুধার্ত এবং ক্লান্ত থাকার কারণে সেই বাক্সের ভেতরে ঘুমিয়ে পড়ে। এরপর যখন বাঘ তার চোখ খোলে, সে দেখতে পায় একজন লোকটি সেই বাক্সের দরজা খোলার চেষ্টা করছে। বাঘ তখন সাথে সাথেই দরজা ভেঙে তার উপর আক্রমণ করার চেষ্টা করে। লোকটি তখন লাঠি দিয়ে বাঘকে আঘাত করলে বাঘ ব্যথা পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বাঘ সেখানে দেখতে পায় তার মতো আরো অনেকগুলো কুকুরকে খাঁচার ভেতর বন্দী করে রাখা হয়েছে। কিছুক্ষণ পর বাঘ সুযোগ পেয়ে লোকটির উপর আক্রমণ করে এবং সে সেখান থেকে পালিয়ে যায়। বাঘ বাইরে এসে এতটাই অবাক হয়ে যায় যে সে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। সে নিজেকে একটি জাহাজের উপরে দেখতে পায় এবং তার চারিপাশে অনেক পানি থাকার কারণে সে চাইলেও সেখান থেকে পালাতে পারবে না। আর এটা ছিল অ্যান্টার্কটিকা মহাসাগর, যার উপর দিয়ে তাকে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। জাহাজটি একদম আলাস্কার কাছাকাছি চলে এসেছে, যেখান থেকে স্বর্ণের খনি খুবই কাছে। এবার বাঘকে জাহাজ থেকে নামিয়ে আলাস্কার বাজারে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় বাঘ খেয়াল করে সবাই তাকে খুব অবাক দৃষ্টিতে দেখছে। কিছু দূর যাওয়ার পর বাঘ দেখতে পায় সাদা সাদা বরফের স্তর দিয়ে সেখানকার পুরো রাস্তা ঢাকা, আর আকাশ থেকে সাদা সাদা ঠান্ডা বরফ পড়ছে। বাঘ তার জীবনে প্রথম এ ধরনের পরিবেশে এসেছে।
বাঘ এত সুন্দর দৃশ্য দেখে অনেক খুশি হয় আর সে সেখানে খেলতে শুরু করে। অপহরণকারীরা বাঘকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় বাঘের একজন লোকের সঙ্গে ধাক্কা লাগে, আর এই লোকটির নাম ছিল জন থর্টন। জন থর্টন তার সকল জিনিসপত্র বিক্রি করে এখান থেকে চলে যাচ্ছিল। জনের সাথে বাঘের ধাক্কা লাগার সময় জনের মাউথার গান নিচে পড়ে যায়, আর এটা দেখতে পায় বাঘ। বাঘ সাথে সাথেই মাউথার গানকে তার মুখে করে জনের কাছে ফেরত দিতে যায়। বাঘের এমন কাণ্ড দেখে জন খুবই অবাক হয় এবং সে বাঘকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এটা ছিল জনের সঙ্গে বাঘের প্রথম দেখা। তারপর লোকগুলো বাঘকে নিয়ে অন্যান্য কুকুরগুলোর সঙ্গে রেখে দেয়। বাঘ সেখানকার কুকুরগুলোর সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে কোনো কুকুরই তার সাথে বন্ধুত্ব করতে রাজি হয় না। এতে বাঘের অনেক মন খারাপ হয়। কিছুক্ষণ পর বাঘ দেখতে পায় তাকে কেনার জন্য একজন লোক পছন্দ করে ফেলেছে। লোকটির নাম ছিল পেরোল্ট, যে কিনা মেল ডেলিভারির কাজ করে। মেল ডেলিভারি করার গাড়ি টানার জন্য পেরোল্টের কুকুরের প্রয়োজন ছিল, তাই সে কুকুর কিনতে আলাস্কার বাজারে এসেছে। পেরোল্ট 2টি কুকুরের দাম দিয়ে একটি কুকুরকে কিনে নেয়, আর সেই কুকুরটি ছিল বাঘ। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট ফানকোয়েস্ট তাকে বলে, আমাদের তো 2টি কুকুরের প্রয়োজন, তুমি একটি কুকুর কেন এনেছো? উত্তরে পেরোল্ট বলে, এই কুকুরটির নাম হলো বাঘ, আর সে একাই 2টি কুকুরের কাজ করতে পারে। তাছাড়া বাঘ অন্য সব কুকুরদের তুলনায় অনেক বড় এবং শক্তিশালী। তারপর পেরোল্ট বাঘকে তার বাকি কুকুরগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সেই কুকুর দলের লিডারের নাম ছিল স্পিড। এরপর পেরোল্ট সব কুকুরগুলোকে একটি ম্যাপ দেখায় আর বলে, আজ আমাদেরকে মেল ডেলিভারি করার জন্য এখানে যেতে হবে। এরপর সে বাঘের গলাতে একটি বেল্ট পরিয়ে সব কুকুরের শেষে তাকে দাঁড় করিয়ে দেয় গাড়ি টানার জন্য। কিন্তু সবার সাথে বাঘ তাল মিলিয়ে চলতে পারছিল না, কারণ এই পরিবেশটি ছিল বাঘের জন্য একেবারেই নতুন। এর ফলে গাড়িটি উল্টে যায়। ফ্রাঙ্কোয়েস্ট বাঘের উপর অনেক রাগ করে। এরপর পেরোল্ট বাঘকে উৎসাহ দিয়ে আবার তাদের সঙ্গে চলতে বলে। বাঘ তখন চলতে শুরু করে। তাদের সেই কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়, তাই তারা একটি স্থানে তাঁবু গেড়ে ঘুমিয়ে পড়ে। সেখানে প্রচুর ঠান্ডা থাকার কারণে বাঘ নিজেকে মানিয়ে নিতে পারছিল না। বাঘ কোনোভাবেই বুঝতে পারছিল না সে এখন কিভাবে রাত পার করবে। হঠাৎ করেই বাঘের সামনে কালো এবং ভয়ানক একটি নেকড়ে চলে আসে। বাঘ সেই নেকড়েকে দেখতে পেয়ে পিছনে ফিরতে থাকে। ঠিক তখনই তুষারে ঢাকা একটি কুকুরের উপর বাঘের পা পড়ে। এরপর বাঘ সামনে তাকিয়েই দেখতে পায় সেই নেকড়েটি সেখান থেকে চলে গিয়েছে। বাঘ সেই কুকুরটিকে দেখে বুঝতে পারে তাকে এভাবেই এই তুষারগুলোর উপর রাত কাটাতে হবে, তাই বাঘ সেখানে শুয়ে পড়ে। সকাল হতে হতেই বাঘ আবার সাথে সাথে চলতে শুরু করে, কিন্তু বাঘ এখনো তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছিল না। এভাবেই বাঘ কোনো রকম মেল ডেলিভারির কাজ করতে থাকে এবং রাত হয়ে গেলে তারা আবার তাঁবু গাড়ে আর সেই কুকুরগুলোকে তারা মাছ খেতে দেয়। কিন্তু সেই কুকুর দলের লিডার স্পিড আরেকটি কুকুরের মাছ কেড়ে নেয়। ব্যাপারটি দেখতে পেয়ে বাঘের অনেক কষ্ট লাগে, তাই বাঘ তার নিজের ভাগের মাছটুকু সেই কুকুরটিকে খেতে দেয়। বাঘ খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিল। আবার সকালবেলা তাদের যাত্রা শুরু হয়। একসময় সব কুকুরগুলো ক্লান্ত হয়ে গেলে পানি পান করার জন্য যায়, কিন্তু সেখানেও স্পিড স্বার্থপরের মতো নিজেই পানি পান করে। স্পিড তাদের কাউকে পানি পান করতে দিচ্ছিল না। বাঘ স্পিডের এমন ব্যবহার দেখে অন্য একটি জায়গাতে গিয়ে পানি পান করার রাস্তা তৈরি করে। তারপর সব কুকুরগুলো দৌড়ে গিয়ে সেখান থেকে পানি পান করে, কিন্তু এই ব্যাপারটি স্পিডের কাছে একদমই ভালো লাগেনি। ধীরে ধীরে বাঘ সবার সাথে সাথে দৌড়তে শিখে গিয়েছে। হঠাৎ করেই একদিন ফ্রাঙ্কোয়েস্ট নদীর উপর দিয়ে বয়ে যাওয়া বরফের স্তর পরীক্ষা করতে যায়। ঠিক সেই সময় সে বরফের আস্তরণ ভেঙে পানির নিচে চলে যায়। সে সেই বরফের নিচ দিয়ে ভেসে যেতে থাকে। অবস্থা গুরুতর দেখে বাঘ ফ্রাঙ্কোয়েস্টকে বাঁচানোর জন্য বরফের আস্তরণের ভেতরে লাফ দেয়। বাঘ অনেক কষ্ট করে ফ্রাঙ্কোয়েস্টের জীবন বাঁচায় এবং সে ফ্রাঙ্কোয়েস্টকে উপরে তুলে আনে। ঠিক তখনই পানির নিচে তীব্র স্রোতের কারণে বাঘ নিজেই ভেসে যায়। পেরোল্ট বাঘকে বাঁচানোর জন্য ছটফট করছিল, কিন্তু সে বাঘকে কোথাও খুঁজে পাচ্ছিল না। পেরোল্ট তার ছুরি দিয়ে বরফের আস্তরণ ভাঙে, কিন্তু এতে সেই ছুরিটিই ভেঙে যায়। বাঘকে খুঁজে না পেয়ে পেরোল্ট অনেক কান্না করতে থাকে। কিছুক্ষণ পর বরফ ভাঙার জন্য পেরোল্টের হাতে একটি লাঠি দেওয়া হয়। পেরোল্ট তখন বরফ ভাঙতে শুরু করে, কিন্তু ঠিক তখনই পেরোল্টের মনে হয় লাঠিটি তার হাতে কে দিয়েছে। সে ঘুরে তাকিয়েই দেখে পেরোল্টের বরফ ভাঙতে কষ্ট হচ্ছিল বলে বাঘ তার জন্য লাঠি নিয়ে এসেছে। পেরোল্ট তখন বাঘকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এত ভালো কেন? পেরোল্ট এবং ফ্রাঙ্কোয়েস্ট দুজনেই বাঘের উপর অনেক খুশি হয়ে যায়। এটা দেখে তাদের কুকুর দলের লিডার স্পিড হিংসায় জ্বলে যাচ্ছিল। এরপর বাঘ সেখানে আবার একটি খরগোশ দেখতে পায় এবং সেই খরগোশটির পেছনে ধাওয়া করে খেলতে শুরু করে। বাঘের সঙ্গে বাকি কুকুরগুলো খরগোশটিকে ধাওয়া শুরু করে, আর বাঘ এবার সফলভাবে খরগোশটিকে ধরে ফেলে। খরগোশটিকে ধরার কিছুক্ষণ পর বাঘ আবার খরগোশটিকে ছেড়ে দেয়, কারণ সে খেলার ছলে তাকে ধরেছিল। কিন্তু হঠাৎ করে স্পিড সেখানে এসে খরগোশটিকে তার মুখে নিয়ে মেরে ফেলে। বাঘ যখন এর প্রতিবাদ করতে যায়, তখন স্পিড বাঘের উপর আক্রমণ করে তাকে আহত করে। ফলে সেখানেই বাঘ অজ্ঞান হয়ে যায়। স্পিড সবার সামনে তার ক্ষমতা দেখিয়ে তাদেরকে বোঝায় তার বিরুদ্ধে কেউ গেলে তার অবস্থা এমনই হবে। তখন সেখানকার একটি কুকুর বাঘের পক্ষে কথা বলতে যায়, এ কারণে স্পিড তাকেও মারতে যায়। ঠিক তখনই বাঘের সামনে সেই কালো রঙের নেকড়েটি আবার আসে। সে বাঘকে তার ভাষায় বোঝায়, যেখানে যে তোমার সঙ্গে যেমন ব্যবহার করবে তাকেও ঠিক সেই ব্যবহার ফিরিয়ে দিতে হবে। বাঘ সঙ্গে সঙ্গেই স্পিডের উপর আক্রমণ করে। বাঘ স্পিডকে উপরে তুলে এমন এক আছাড় মারে, এতে করে স্পিড বুঝতে পারে যে বাঘের শক্তির কাছে সে কিছুই না।
কিন্তু বাকের এত শক্তি থাকা সত্ত্বেও সে কখনো প্রতিবাদ করেনি। সেখানকার প্রতিটি কুকুরই বাকের পক্ষে ছিল। স্পিড তখন বুঝতে পারে সব কুকুরগুলো স্পিডকে বাদ দিয়ে বাককে এখন লিডার মনে করছে, তাই স্পিড তাদের দল ছেড়ে সেখান থেকে চলে যায়। পরের দিন পেরোল তাদের যাত্রা শুরু করার জন্য স্পিডকে ডাকতে থাকে। স্পিড যখন সেখানে আসছিল না, তখন বাক পেরোলটার সামনে যায় লিডারশিপ নেওয়ার জন্য। কিন্তু বাক নতুন কুকুর বলে পেরোল তাদের পুরাতন কুকুরগুলোকে লিডারশিপ দিতে চায়। এতে করে সেই কুকুরগুলো নিজে থেকেই পিছনে সরে যায়, কারণ সেই কুকুরগুলোও চাচ্ছিল বাক তাদের লিডার হোক। পেরোল তখন বাধ্য হয়ে বাককে কুকুর দলের লিডার বানায়। বাক লিডারশিপ পাওয়ার পর স্পিডের চাইতেও বেশি গতিতে চলতে শুরু করে। এটা দেখে পেরোল্ট এবং ফ্রাঙ্কোয়েস্ট দুজনেই খুবই খুশি হয়ে যায়। চলতে চলতে সেখানে বরফের ধস নেমে আসে। পেরোল্ট বাককে বাম দিকে যেতে বলে, কিন্তু ডান দিকে বাক দেখতে পায় সেই কালো নেকড়েটি আবার তার সামনে এসে দাঁড়িয়েছে। তাই বাক দৌড়তে দৌড়তে ডান দিকেই ছুটে যায়। বাক পেরোল্টের কথা না শুনে সেই রাস্তা দিয়েই ছুটে চলে। বাক সেই তুষার ধসকে অতিক্রম করে তাদের গন্তব্যে পৌঁছে যায়। পেরোল্ট ও ফ্রাঙ্কোয়েস্ট তখন বুঝতে পারে বাক খুবই বুদ্ধিমান ও সাহসী একটি কুকুর। শহরের প্রতিটি মানুষ তাদের মেল পেয়ে অনেক খুশি হয়। শহরের সেই মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে তুলতে পেরে বাক তার নিজের মনের মধ্যে অফুরন্ত আনন্দ অনুভব করে। বাক তখন মনে মনে সিদ্ধান্ত নেয় সে তার মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই মানুষের মুখে হাসি ফুটিয়ে যাবে। সেই শহরেরই একটি কেবিনে জন এসে উঠেছে। জন হলো সেই ব্যক্তি যার সঙ্গে বাকের আলাস্কাতে দেখা হয়েছিল। জন টেবিলে বসে তার ওয়াইফের কাছে একটি চিঠি লেখে। আজকে জনের ছেলে টিমের জন্মদিন, কিন্তু টিম অনেকদিন আগেই মারা গিয়েছে। জন তার ছেলের শোক সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে দিয়েছিল। অন্যদিকে আবার সেই কালো নেকড়েটি বাকের সামনে এসে দাঁড়ায়। অর্থাৎ সেই কালো নেকড়েটি সবসময় বাককে তার চোখে চোখে রাখছিল। বাক তখন বুঝতে পারে এই কালো নেকড়েটি তাকে সঠিক পথ দেখানোর জন্য তার পথ প্রদর্শক হিসেবে কাজ করছে। পরের দিন সকালে যখন বাক সকলের মেল সংগ্রহ করে তার শহরের দিকে ফিরবে, ঠিক তখনই জন দৌড়ে আসে তাদের কাছে তার চিঠিটি দেওয়ার জন্য, কারণ জন দেরি করে ফেলেছে। বাক চলেই যাচ্ছিল, কিন্তু সে জনকে দেখতে পেয়ে ফিরে আসে এবং জনের কাছ থেকে মেলটি নিয়ে আবার যাত্রা শুরু করে। জনের সাথে এটা বাকের দ্বিতীয় সাক্ষাৎ ছিল, তাই তারা দুজনই দুজনকে চিনতে পারে। তার কিছুদিন পর বাক আবার সেই শহরে আসে মেল ডেলিভারি করার জন্য। শহরের সবাই তখন পেরোল্টের প্রশংসা করে আর বলে, তুমি খুব দ্রুত সময়ে আমাদেরকে মেল পৌঁছে দাও। কিছুক্ষণ পর গভর্নমেন্টের পক্ষ থেকে পেরোল্টের কাছে একটি মেল আসে। সেখানে লেখা ছিল, খুব অল্প সময়ের মধ্যে টেলিগ্রাম ব্যবস্থা চালু হতে যাচ্ছে। তোমাকে আর কষ্ট করে কুকুরদের মাধ্যমে মেল পৌঁছাতে হবে না। তুমি তোমার কুকুরগুলোকে বিক্রি করে শহরে ফিরে এসো। পেরোল্টের অনিচ্ছা থাকা সত্ত্বেও সে বাধ্য হয়ে কুকুরগুলোকে বিক্রি করে দেয় আর সে ফ্রাঙ্কোয়েস্টকে নিয়ে তাদের শহরে ফিরে যায়। পেরোল্টে চলে যাওয়াতে বাক ও তার সঙ্গীরা অনেক কষ্ট পায়। তারপরেই বাক এবং তার সঙ্গীদেরকে হল নামের একজন লোক কিনে নেয়। হল ছিল স্বর্ণ সন্ধানকারী একজন লোভী মানুষ। হল বাক এবং তার সঙ্গীদেরকে কিনে নেয় তার গাড়ি টানার জন্য। হল তার গাড়িতে প্রচুর পরিমাণে জিনিসপত্র উঠিয়ে নেয়, ফলে কুকুরগুলোর গাড়িটি টানতে খুবই কষ্ট হচ্ছিল। বাক ভালোভাবে চলতে পারছিল না বলে হলের সহযোগী চার্চ বাকের গায়ে আঘাত করতে চায়। ঠিক সেই সময় জন এসে চার্চকে বাধা দেয়। জন চার্চকে বলে, এখন স্বর্ণ সন্ধান করার সঠিক সময় নয়, কারণ সেখানে প্রচুর পরিমাণে তুষার ধস হচ্ছে। সেখানে গেলে তোমরা মারাও যেতে পারো, আর এই কুকুরগুলোর জীবনও চলে যেতে পারে। কিন্তু তারা জনের কোনো কথাই শোনে না। তারা কুকুরগুলোকে বাধ্য করে সেদিকে নিয়ে যায়। বাক ও তার সঙ্গীদেরকে হল অনেক বেশি পরিশ্রম করাতে থাকে, কিন্তু বাক দায়িত্বশীলদের মতো নিজের কার্যক্রম পরিচালনা করতে থাকে। বাকের সঙ্গীদের যেন বেশি কষ্ট না হয়, তাই সে বেশিরভাগ শক্তি নিজের উপর খাটায়। একসময় বাক অনেক ক্ষুধা এবং পরিশ্রমের কারণে অজ্ঞান হয়ে যায়। হলেতে রেগে গিয়ে তার বন্দুক বের করে বাককে মেরে ফেলতে চায়। ঠিক তখনই আবার জন সেখানে হাজির হয়ে হলকে বাধা দেয়। সে বলে, একটা নিরীহ কুকুরকে তুমি কেন মেরে ফেলতে চাইছো? সেখানে হলের পক্ষে কেউই ছিল না, তাই হল রেগে গিয়ে তার অন্য কুকুরগুলোকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু বাক অজ্ঞান থাকার কারণে সে সেখানেই পড়ে থাকে। জন তখন বাককে তার বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর বাকের জ্ঞান ফিরে। জন বাককে বলে, হল বাকের অন্য সঙ্গীদেরকে নিয়ে চলে গিয়েছে এবং তারা তুষার ধসে পড়ে মারাও গিয়েছে। তুমি এখন মুক্ত, তোমার যেখানেই যাওয়ার ইচ্ছে হয় তুমি সেখানেই চলে যেতে পারো। জন এই কথা বলে সেখান থেকে একটি বারে চলে যায়। বাক তার দুঃখী মন নিয়ে রওনা হয় কোনো এক জায়গায় যাওয়ার জন্য। যাওয়ার পথে বাক দেখতে পায় বারের মধ্যে কেউ একজন জনকে মারছে, আর জনকে যে মারছে সে আর কেউ নয়, সে ছিল হল। অর্থাৎ হল এখনো মরেনি। বাক সাথে সাথে সেই বাড়ির ভেতরে গিয়ে হলের উপর আক্রমণ করে। বাড়ির সবাই তখন জানতে পারে হল একজন লোভী এবং পাষাণ হৃদয়ের মানুষ, তাই সবাই মিলে হলকে বার থেকে ছুঁড়ে ফেলে দেয়। বাক ও জন তখন বাসায় ফিরে আসে। জন গ্লাসে করে মদ খাচ্ছিল, যেটা বাকের একদমই পছন্দ হচ্ছিল না। তাই বাক টেবিলে থাকা গ্লাসটি ফেলে দেয় এবং জনের মদের বোতলটি সে বাহিরে নিয়ে যায়। সে বাহিরে গিয়ে মদের বোতলটির উপরে বসে পড়ে, যাতে করে জন বোতলটিকে খুঁজে না পায়। জন বাককে সেখান থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু বাক খুব ভারী হওয়ার কারণে জন ব্যর্থ হয়।
এরপর জন সেখানেই বসে পড়ে আর তার দুঃখী মন নিয়ে বাকের কাছে তার সকল মনের কথাগুলো শেয়ার করতে থাকে। জনের কষ্টের কথাগুলো জানতে পেরে বাকও অনেক কষ্ট পাচ্ছিল। সে মুখে কিছু না বলতে পারলেও ইশারার মাধ্যমে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। বাক ও জনের মধ্যে ধীরে ধীরে ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলে। বাক তার জীবনে এই প্রথম এমন একজন মানুষকে খুঁজে পেয়েছে যে কিনা তাকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে। তাই বাক জনকে তার জীবনে পেয়ে অনেক বেশি খুশি ছিল। এরপর জন বাককে ইউকনের ম্যাপ দেখায়, যেখানে তারা অনেকগুলো সোনা খুঁজে পাবে এবং সেই সোনাগুলো যদি তারা খুঁজে পায় তাহলে ভবিষ্যতে তারা অনেক সুন্দর করে জীবনযাপন করতে পারবে। তারা দুজন আলাপ আলোচনা করে সকালে একটি নৌকার ব্যবস্থা করে। এরপর তারা দুজন মিলে নদীপথে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। নদীটি ঝর্ণার দিকে প্রবাহিত, তাই সেই নদীতে অনেক বেশি স্রোত ছিল। অতিরিক্ত স্রোতের কারণে তাদের নৌকা প্রচন্ড রকমের হেলতে দুলতে থাকে, কিন্তু জন বাকের সঙ্গে থাকার কারণে বাক সেখানে ভয় না পেয়ে অনেক আনন্দ পাচ্ছিল। একসময় নৌকাটি ঝর্ণার স্রোতের সাথে নিচে পড়ে যায়, ফলে নৌকাটি নিচে ফুটো হয়ে নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। এরপর জন আর বাক তীরে এসে নৌকা ছেড়ে পায়ে হাঁটতে শুরু করে। তাদের পথ চলতে চলতে মাঝপথে এসে রাত হয়ে যায়। জন তখন একটি জায়গাতে তাঁবু গেড়ে আগুন জ্বালায়। কিছুক্ষণ পর বাক জনের দিকে তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, কিন্তু জন তার ভাষা বুঝতে না পেরে তাঁবুতে গিয়ে শুয়ে পড়ে। বাক অভিমান করে আগুনের পাশে শুয়ে থাকে, কিন্তু জন তাকে তাঁবুতে আসার জন্য ডাকছিল। এতে বাক অনেক খুশি হয় এবং সে জনের কাছে তাঁবুতে চলে যায়। এরপর তারা দুজন সেখানে ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে গেলে তারা আবার তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। তারা তাদের গন্তব্যের খুবই কাছে চলে আসে। এবার তারা দুজন সেখানে থাকার জন্য একটি ঘর খুঁজে পায়। ঘরটি ছিল খুবই অপরিষ্কার। এরপর জন এবং বাঘ মিলে ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এরপর যখন রাত হয়ে যায় তখন জন এবং বাঘ নেকড়ে দলের আওয়াজ শুনতে পায়। এতে বাঘ ভয় পেতে থাকে। জন তখন বাঘকে বলে, এখানে ভয় পাওয়ার কিছুই নেই, এটা হলো তোমার স্বজাতির আওয়াজ। এরপর তারা দুজন সেখানে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে হল তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গিয়েছে, কিন্তু ততক্ষণে জন এবং বাঘ সেখান থেকে চলে গিয়েছে। হল তাদেরকে দেখতে না পেয়ে মাটিতে একটি ম্যাপ দেখতে পায়। ম্যাপটিকে দেখে হল বুঝতে পারে যে তারা এখন কোথায় আছে। পরের দিন সকালে জন নদীতে গোসল করার সময় একটি স্বর্ণের টুকরো খুঁজে পায়, আর এটা সে বাঘকে দেখায়। এরপর জন এবং বাঘ দুজনেই স্বর্ণ খুঁজতে থাকে। তারা দুজনই সেখান থেকে অনেক স্বর্ণ খুঁজে পায়। এরপর দূর থেকে বাঘ একটি সাদা নেকড়েকে দেখতে পায়। নেকড়েটিকে বাঘের খুবই পছন্দ হয়। জন এটা বুঝতে পেরে বাঘকে বলে নেকড়েটিকে খুঁজে বের করার জন্য। বাঘ সেই নেকড়েটিকে খোঁজার সময় দেখতে পায় নদীতে একটি ভাল্লুক মাছ শিকার করছে। ভাল্লুকটি বাঘকে দেখতে পেয়ে অনেক গর্জন করে ওঠে। বাঘ ভয় পেয়ে ভাল্লুকটির পাশ কেটে সেই সাদা নেকড়েটির এলাকাতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর সাদা নেকড়েটি বাঘের সামনে আসে, আর সেই নেকড়েটি বাঘকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। বাঘ তখন নেকড়েটির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। সাদা নেকড়েটি বাঘের ভাষা বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। বাঘ তখন জনের কাছে ফিরে আসে। পরের দিন সকালে সেই সাদা নেকড়েটি অনেকগুলো দল নিয়ে মাছ শিকার করতে আসে। বাঘ দূর থেকে তাকে দেখছিল। নেকড়ে দলের একজন মাছ শিকার করার সময় হঠাৎ করে স্রোতের ভেতর পড়ে যায়। ঠিক সেই সময় বাঘ এটা দেখতে পেয়ে তার জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচায়। বাঘ তাদের সকলের সামনে তার সাহস এবং বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এভাবে করেই কিছুদিন কেটে যায়। এরপর দেখা যায় বাঘ তাদের বন্ধু হয়ে গিয়েছে। তারা সবাই এখন একসঙ্গে খেলাধুলা করে। বাঘ তাদের সকলের সঙ্গে সুন্দর সময় কাটায় এবং ভালোভাবে শিকার করতেও শিখে যায়। এমনকি সে জঙ্গল থেকে শিকার করে জনের জন্য খাবার নিয়ে যায়। এতে করে জনও অনেক খুশি হয়। কিন্তু ধীরে ধীরে বাঘ তাদের সঙ্গে বেশি সময় কাটাতে থাকে। এতে করে জন সেখানে অনেক একাকিত্ব বোধ করে। একদিন নেকড়েদের সঙ্গে খেলতে খেলতে বাঘের অনেক দেরি হয়ে যায়। বাঘও বুঝতে পারে আজ অনেক রাত হয়ে গিয়েছে, তাই সে বাড়িতে ফিরে যায়। জন তখনও তার জন্য না ঘুমিয়ে অপেক্ষা করছিল। বাঘ বাড়িতে ফিরে দেখে জন বসে বসে মদ খাচ্ছে। বাঘের সেটা মোটেও ভালো লাগে না, তাই বাঘ জনের সঙ্গে অনেক অভিমান করে। ফলে জন বাঘকে কথা দেয় যে সে আর কখনো মদ খাবে না। পরের দিন সকালে বাঘ জনের টুপি নিয়ে দুষ্টুমি করতে থাকে। কিছুক্ষণ পর সেই সাদা নেকড়েটি আসে বাঘকে তার সঙ্গে খেলতে নিয়ে যাওয়ার জন্য। বাঘ তখন দৌড়ে তার সাথে চলে যায়। অন্যদিকে জন বাঘের পিছু করে। জন তখন বুঝতে পারে বাঘ তার আসল পরিবার খুঁজে পেয়েছে। এটাই তার পরিবার, আর এখানে থাকতেই সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বাঘকে দেখতে পেয়ে জনেরও তার পরিবারের কথা মনে পড়ে, তাই সে সিদ্ধান্ত নেয় সে তার পরিবারের কাছে ফিরে যাবে। এরপর বাঘ যখন জনের কাছে ফিরে আসে, জন তখন বাঘকে বলে, তুমি তোমার পরিবারকে খুঁজে পেয়েছো, তুমি এখানেই থাকো। কথা শুনে বাঘ একটু কষ্ট পায়। বাঘ সেই সাদা নেকড়েটির কাছে চলে যায়। তখন সেই নেকড়েটি বাঘের মন খারাপের কারণ বুঝতে পারে। নেকড়েটি বাঘকে জনের কাছেই থাকতে বলে। সেদিন রাতে হল জনের উপর হামলা করে এবং জনের হাতে থাকা আগুন ঘরের ভেতরে পড়ে যায়। ফলে তার পুরো ঘরে আগুন লেগে যায়। দূর থেকে ঘরে আগুনের ধোঁয়া দেখতে পায় বাঘ। বাঘ তখন বুঝতে পারে হয়তো জনের কোনো বিপদ হয়েছে। সে তখন জনের কাছে ছুটে আসতে থাকে। এদিকে হল জনের কাছ থেকে সোনা চাইতে থাকে। জন তার কাছে থাকা সকল সোনা হলকে দিয়ে দেয়, কিন্তু হল মনে করে তার কাছে হয়তো আরো সোনা আছে।
তাই সোনা না দেওয়ার কারণে হল জনকে গুলি করে। ঠিক সেই সময় সেখানে বাঘ চলে আসে। বাঘ হলকে উপরে তুলে ছুঁড়ে সেই আগুনের ঘরটিতে ফেলে দেয়। এতে করে হল সেখানে মারা যায়। এদিকে জনের অবস্থাও অত্যন্ত খারাপ ছিল। জনের এমন অবস্থা দেখে বাঘ অনেক কষ্ট পেতে থাকে। সে ইশারার মাধ্যমে জনকে বোঝাতে চাইছিল যে বাঘের জন্যই এরকম হয়েছে, কারণ বাঘ যদি তার সঙ্গে থাকতো তাহলে হল তার এমন অবস্থা করতে পারতো না। জন তখন বাঘকে বলে, তুমি কোনো কষ্ট পেও না বাঘ, আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। এখানে তোমার কোনো দোষ নেই। আসলে আমরা মানুষ নামের জাতিটাই অনেক স্বার্থপর। আর আমার জীবনে শেষ ইচ্ছে হচ্ছে আমি মারা গেলে তুমি একদমই আমার জন্য মন খারাপ করবে না। তুমি তোমার জীবনে অনেক কষ্ট করেছো। আমি এখন চাই তুমি তোমার পরিবারের সঙ্গে অনেক হাসি খুশিতে জীবনযাপন করো। বাঘের কোলে মাথা রেখে জন তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা ছিল বাঘের কাছে তার জীবনের সবচাইতে কষ্টের দিন। সে তার জীবনে এরকম কষ্ট কখনো পায়নি। বাঘ প্রতিদিন জনের কবরের কাছে এসে মন খারাপ করে বসে থাকে। সাদা নেকড়েটি এসে বাঘকে অনেক সান্ত্বনা দেয়। নেকড়েটি সবসময় বাঘের মন ভালো রাখার চেষ্টা করে। কিছুদিন পর দেখা যায় বাঘের দুটি বাচ্চা জন্মগ্রহণ করেছে। তবে বাঘ এখন আর আগের মতো নেই। বাঘ প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। বাঘ এখন তার জীবন নিয়ে অনেক সুখী। কিন্তু জনের মৃত্যুর অনেকগুলো বছর পার হয়ে যাওয়ার পরও বাঘ আজও জনকে মিস করে। আর এখানেই শেষ হয়ে যায় দ্য কল অফ দ্য ওয়াইল্ড মুভিটি। আসলে এই অবুঝ প্রাণীগুলোর ভালোবাসা এমনই। তাদের প্রতি একটু সহনশীল হয়ে ভালোবাসা প্রকাশ করলে তারা আমাদেরকে সহজে ভোলে না। কিন্তু আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা শুধুই এই প্রাণীগুলোকে আঘাত করে, যেটা করা একদমই ঠিক নয়। বরং আমাদের উচিত কোনো ক্ষুধার্ত প্রাণীকে দেখতে পেলে অল্প কিছু টাকা খরচ করে খাবার কিনে দেওয়া। কারণ এই অবুঝ প্রাণীগুলোর নিঃস্বার্থ ভালোবাসার কাছে কোটি কোটি টাকাও মূল্যহীন। তাই আসুন আমরা এদের সঙ্গে সহনশীল হই এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করি। এতে করে আমাদের পৃথিবীটা আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। তো মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন মুভির গল্প পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।